বুঝলি কচুরলতি, শাড়িতে তোকে মিনি সাইজের চালকুমড়ো লাগে। আর এভাবে খোপা করে আছিস কেন? পিঠ দেখাচ্ছিস আমাকে? ফর্সা ধবধবে পিঠ দেখাচ্ছিস? এত বড় দুঃসাহস তোর! প্রিয় উঠে খাট থেকে টেনে নামায় লতাকে। বামহাত দিয়ে মাথার খোপাটায় টান মারে। চুলে লেগে থাকা ক্লিপ ভেঙে যায়। কতগুলো চুলও ছিঁড়ে চলে আসে প্রিয়র হাতের মুঠোয়। লতা গুঙিয়ে ওঠে। অস্ফুট স্বরে বলে, আহ! প্রিয় ভাইয়া, লাগছে তো। লাগুক, কতবড় সাহস তোর যে তুই আমাকে পিঠ দেখাচ্ছিস! ফার্মের মুরগি কোথাকার! প্রিয় আরো জোরে টান দেয়, লতার খোপা ধরে। লতা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। তা দেখে প্রিয় ছেড়ে দেয়। হাতে চলে আসা ছেঁড়া চুলগুলো সরাতে সরাতে বলল, ছাদে যাচ্ছি। কড়া 1 কাপ কফি না খেলে আমার আবার মাথা ঠান্ডা হবে না। এসে যেন তোর মুখে কোনো সাজ না দেখি। ভূতের থেকেও জঘন্য লাগছে দেখতে। প্রিয় রুম থেকে বেরিয়ে যেতেই লতা বিছানায় বসে পড়ে। মাথাটা ফেটে যাচ্ছে তার। বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে মাথায়, যে প্রিয় এমন কেন করল তার সাথে। কিছুক্ষণ পর আস্তে আস্তে মাথা ব্যথাটা কমে আসে। লতা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আবছা চোখে আয়নায় আদপান্ত দেখার চেষ্টা করে একবার। চুলগুলো এলোমেলো, এদিক ওদিক ছড়িয়ে আছে। চোখের নিচে গাঢ় কালো দাগ। কতগুলো রাত না ঘুমানোর ফলে যে এ দাগ জমেছে তা শুধু লতাই জানে। মুখে ভারী মেকআপ থাকলেও চেহারার ফ্যাকাশে ভাবটা পুরোপুরি দূর হয়নি। লতা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ধীর হাতে কানের ঝুমকো, গলার গাড়, হাতের বালায় এক করে খুলে নেয় সব। লাগেজ থেকে কলাপাতা রঙের একটা পাতলা শাড়ি বের করে ওয়াশরুমের দিকে চলে যায় লতা। ওয়াশরুম থেকে বের হতেই তার চোখ পড়ে বিছানার দিকে। এই রুমে আসার এতক্ষণ পর সে ভালোভাবে তাকিয়েছে বিছানার দিকে। পুরো বিছানাটা গোলাপ, রজনীগন্ধা আর নীল অপরিজিতা দিয়ে সাজানো। লতার ভীষণ ইচ্ছে ছিল রোহানের সাথে বিয়ে হলে তাদের বাসর ঘর সাজানো হবে নীল অপরিজিতা দিয়ে। আচ্ছা, রোহান জেনেছে যে তার জন্য অর্ধেক পাগল হয়ে যাওয়া লতার পরিবার শাস্তিস্বরূপ তাকে তার ফুফাতো ভাই প্রিয়র সাথে বিয়ে দিয়েছে? হয়তো জানে, হয়তো না। হ্যাঁ, খুব ঘরোয়াভাবেই বিয়ে হয় প্রিয় আর লতার। বিয়ের দিন সকালেই জানানো হয় লতাকে যে তার সাথে প্রিয়র বিয়ে। এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছে সে। কিন্তু প্রিয়? বিয়েতে যত ধরনের আনন্দ ফুর্তি করার সব করেছে সে। ঘটা করে তার সকল বান্ধবীকে ইনভাইটও করেছে। যখন প্রিয়র সবথেকে ক্লোজ বান্ধবী হিমি লতার হাতে পিল গুজে দিয়ে বলেছিল, এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চার প্ল্যানিং করো না, কিন্তু আবার লজ্জা আর ঘেন্নায় গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল তার। মাত্র একটা ভুল আর তার জন্য পাওয়া এত বড় শাস্তি। ঠাস করে দরজা আটকানোর শব্দে লতা চমকে ওঠে। প্রিয় কঠিন চোখে লতার দিকে তাকিয়ে আছে। লতা চোখ নিচে নামিয়ে নেয়। মিনমিনে সুরে বলে, কিছু বলবা ভাইয়া? প্রিয় কিছু বলে না, আবার নড়েও না। ওভাবেই কতক্ষণ লতার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে চোখ সরিয়ে নেয়। বিছানায় এসে গা লাগিয়ে শোয়ে। বলে, মেকআপ দিবি না কখনো? দেখতে রাম ছাগলি লাগে। লতা আস্তে করে মাথা কাত করে বলে, আচ্ছা। এরপর আর প্রিয়র কোনো আওয়াজ শোনা যায় না। মিনিট 2 কেটে যায় নীরবতায়। প্রিয়র গভীর নিঃশ্বাসে ভারী হয়ে উঠে পরিবেশ। রাত গভীর হয়ে গেছে। রাতের গাঢ় অন্ধকার আরও গাঢ় হচ্ছে। লতার ক্লান্ত লাগছে ভীষণ। চোখ ভেঙে ঘুম আসছে। আর 7-5 না ভেবে প্রিয়র পাশ দিয়ে শুয়ে পড়ে দূরত্ব বজায় রেখে। দুম দুম করে বাড়ি পড়ছে দরজায়।
লতার সদ্য ঘুম ভাঙা কপাল বিরক্তিতে কুঁচকে আসে। সে পাশ ফিরে দেখে প্রিয় নেই। কোথাও গেল লোকটা। আপা, এই আপা, দরজা খোল না। লিয়ার কণ্ঠ। লতার ছোট বোন লিয়া। লতার মেজাজ গরম হচ্ছে আরও। সেই উঠে গিয়ে দরজার এপাশ থেকে রাগী গলায় বলল, কি সমস্যা? ধাক্কাচ্ছিস কেন দরজা? খোল দরজা। 9টা বাজে। 9টা। লতার পিলে চমকে উঠে। শত হোক এবাড়ির নতুন বউ, সে তার উপর তার ফুপি বেশ রাগী মানুষ। এতবেলা করে ঘুমাচ্ছে সে। না জানি কি বলবে আজ। লতা দ্রুত হাতে দরজা খুলতে গিয়ে দেখে এপাশ থেকে দরজা খোলাই, অর্থাৎ ওপাশ দিয়ে আটকানো। কে আটকালো? লতা গলা উঁচু করে বলল, লিয়া, ওপাশ দিয়ে দরজা আটকানো। খোল তো। এখান দিয়ে আবার কে আটকালো? আমার নজরেও এলো না। আহা, কি ঝামেলা! ভাল্লাগে না। একা একা বকবক করতে করতে দরজা খুলে লিয়া প্রায় হুড়মুড়িয়ে ঢোকে ভেতরে। লতা ভ্রু জোড়া কুঁচকে গলায় বিরক্তি ঢেলে বলে, কি সমস্যা? লতাকে আপাদমস্তক একবার দেখে লিয়া আতকে উঠে বলল, একই আপা, তুই গোসল করিসনি? আর একটু পর ঘরভর্তি লোকে দেখতে আসবে তোকে, আর তুই এভাবে বিনা গোসলে সবার সামনে যাবি? যা, এখনই গোসল সেরে আয়। বাসর রাতের পরের দিন গোসল করতে হয়। এত বড় হলি আর এইটুকুন জানিস না? লিয়া লাজুক হাসি হাসল। লতার মাথার উপর দিয়ে গেল লিয়ার সব কথা। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে লিয়ার দিকে। বাসর রাতের পরে যে গোসল করতে, সেটা লতাও জানে। কিন্তু তার আর প্রিয় ভাইয়ার মধ্যে এমন কিছুই হয়নি যে তাকে গোসল সারতেই হবে। লতাকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে লিয়া ভ্রু কুঁচকায়। লতার হাতে ধাক্কা মেরে বলল, কি রে আপা, দাঁড়িয়ে আছিস কেন? আর এমনে ড্যাবড্যাবে চোখে কি দেখিস? যা গোসলে। লতার পিঠ ধরে ধাক্কা দিতে দিতে বাথরুম অবধি নিয়ে আসে লিয়া। তারপর এক ধাক্কায় বাথরুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, যা ঠান্ডা পানিতে ডুবে মর। অবিচ্ছিন্ন চুলগুলোতে হাত চালাতে চালাতে লিয়া রুম ত্যাগ করে। বালতির বরফ ঠান্ডা পানির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে লতা। ভাবছে জীবন নিয়ে। আজ তার বিবাহের দ্বিতীয় দিন। অথচ নেই কোনো তাল, নেই কোনো সুর। কেমন যেন ফ্যাকাশে, ছন্দ ছাড়া জীবনটা। একটা ভারী দীর্ঘশ্বাস আছড়ে পড়ে লতার বুকের পারে। তারপর ঝুপঝুপ করে গায়ে পানি ঢেলে তোয়াল দিয়ে শরীর পেঁচিয়ে বেরিয়ে আসে সে। আর বেরিয়ে আসতেই প্রিয়র মুখোমুখি হয়। প্রিয় মোবাইল হাতে স্তব্ধ হয়ে তার সামনে দাঁড়িয়ে। চোখ দুটো বড় বড় করে মেলা। চোখের পাতাটাও পড়ছে না। লতা আকস্মিক ঘটনায় লজ্জায় নত জানু। চিবুকটা বুকে লাগিয়ে নিম্নমুখী হয়ে চোখজোড়া বন্ধ করে আছে। মনে প্রাণে চাইছে মাটি ফাঁক হয়ে যাক, আর সে এই ধরনী মায়ের বুকে আজীবনের জন্য ঢুকে নিজের সমাপ্তি ঘোষণা করুক। কিছুক্ষণ কেটে যায় এভাবেই। অস্বস্তি কাটিয়ে গলায় কঠিনতা এনে প্রিয় বলল, খবিস। তারপর গটগট করে হেঁটে বের হয়ে যায় রুম থেকে। প্রিয় চলে যেতেই লতা ধরে প্রাণ ফিরে পায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কেন তাকে খবিস উপাধি দিয়ে চলে গেল প্রিয়, লতার মাথায় আসে না। শীতে হাত পা কাঁপছে, থরথর করে। লতা দ্রুত পায়ে আলমারির দিকে আগায়। মেরুন কালারের একটা জামদানি শাড়ি পরেছে লতা। ভেজা চুলগুলো খোলা। বাতাসে এলোমেলো হয়ে উড়ছে। লতার দৃষ্টি তার সামনে থাকা আয়নার দিকে। কি ভীষণ মিষ্টি দেখাচ্ছে তাকে। অথচ ফ্যাকাশে। লতা নিজে নিজেই নিজের একটা নাম দিয়ে ফেলে। ফ্যাকাশে মিষ্টি।
তার সদ্য আবিষ্কার করা অদ্ভুত নামটা ভেবে নিজেই হেসে উঠে আবার। ঠিক তখনই প্রিয় রুমে ঢোকে। লতার মুখের হাসি দেখেই তার মাথায় রক্ত চড়ে যায়। হনহন করে হেঁটে এসে একটানে লতার শাড়ির কুচি ধরে টান মারে। লতা একটা চাপা আর্তনাদ করে শাড়ি মুঠোয় ধরে। প্রিয় ভয়ানক রাগী গলায় বলল, কি বিচ্ছিরি দেখাচ্ছে তোকে। ছি, আর এই বিচ্ছিরি চেহারা নিয়ে হাসবি না। ভূতের মতো লাগে। যা এখান থেকে সর। লতাকে চলে যেতে বললেও নিজেই বাথরুমে ঢুকে যায়। আর লতা টলমল চোখে তার সদ্য হওয়া স্বামীর দিকে তাকিয়ে রয়। আচ্ছা, মানুষটা এমন কেন? এত কষ্ট দেয় কেন তাকে? লতার চিবুক গড়িয়ে অভিযোগের কয়েক ফোঁটা জল টপটপ করে ঝরে পড়ল। আফসানা, আফসানাই কোথায় তুমি? আফসানা চৌধুরী ইউটিউবে কিছু রান্নার ভিডিও ক্লিপ দেখছিল। তার আবার নতুন নতুন রান্না করার বাতিক আছে। সেই রান্না ভালো হোক বা খারাপ, পরিবারের সকলের মুখ বুজে খেতে হবে। শুধুই খেলেই চলবে না, আকাশস্পর্শী প্রশংসাও করতে হবে রান্নার। আফসানা স্বগতোক্তি করতে করতে বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসে। একটা কাজও শান্তিতে করা যায় না। কেন যে বাবা এই লোকটার সাথেই আমার পাল্লা ফেলল। বিরক্তিকর। আসিফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে চওড়া গলায় বলল, কি হইছে? সাত সকালে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আসিফ চৌধুরীর চোখে মুখে একরাশ আতঙ্ক। সে বউয়ের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, রোহান এসেছে। আফসানা যেন জমের নাম শুনল। তার রূপচর্চা করা উজ্জ্বল মুখটা থমথমে হয়ে যায় মুহূর্তেই। একটা চাপা আর্তনাদে ভারী হয়ে উঠে পরিবেশটা। সে ভয়ার্ত মুখে বলল, কই সে? লতার রুমে। আচ্ছা, আমি দেখছি, তুমি চিন্তা করো না। আসিফ চৌধুরী গমগমে গলায় বলল, মেয়েটাকে বিয়ে দিয়েও শান্তি পেলাম না। এখনো তার জন্য বুকে ভয় নিয়ে থাকতে হয়। কি রাজপাল আমার। আফসানা চৌধুরী কথাটা শুনেও শুনল না যেন। সে হনহন করে হেঁটে চলল লতার রুমের দিকে। খাটের পেছনের দেয়াল ঘেঁষে সোনালি ফ্রেমে বড় করে বাঁধানো একজোড়া চোখের ছবি। কাজল কালো চোখজোড়া কি সুন্দর ডাগর ডাগর। দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সেদিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছে মীর রোহান। দেশের নামিদামি শিল্পপতিদের মধ্যে একজন। আর ওই চোখজোড়া তার একমাত্র প্রাণপ্রিয়া লতা চৌধুরীর। আফসানা চৌধুরী রুমের দরজায় দাঁড়িয়ে গলা খাক করে ওঠেন। রোহান ঘুরে তার দিকে তাকায়। মুখে হাসি ফুটিয়ে বলে, আসেন আম্মা। কেমন আছেন? আফসানা চৌধুরী মুখে আলগা হাসি ফুটান। ভেতরের অস্বস্তিকর ভাবটা প্রকাশ না করে মাথা হেলিয়ে ফুলিয়ে বলেন, হ্যাঁ বাবা, ভালো আছি। আর তুমি? আছি ভালো। দরজায় কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসেন না। আফসানা তিরতির করে কাপা পায়ে ভেতরে ঢোকেন। বিছানার উপর বসেন। বুক ধুকধুক করছে তার। রোহান এমনিতে ভীষণ হাসিখুশি ছেলে, কিন্তু একবার যদি রেগে যায় তবে বোরছোট কাউকে মানে না। আর তার উপর যদি জানতে পারে লতার বিয়ে হয়ে গেছে, দুনিয়াতে কেয়ামত নেমে আসবে তাহলে। ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে যায় আফসানার। রোহান ঠোঁটে হাসি মেলে ধরেই বলল, কিছু ভাবছেন মা? না না, তেমন কিছুই না। তোমার মা বাবা কেমন আছে? আম্মু ভালো আছে। আর তোমার বাবা? রোহান একটু চুপ থেকে বলে, আমার বাবা তো আরও 13 বছর আগেই মারা গেছেন। বর্তমানে যিনি আছেন তিনি আমার মায়ের দ্বিতীয় স্বামী। কিন্তু আমার বাবা নন। আপনি তো জানেনই। আফসানা চুপ হয়ে যায়। সে কথার প্রসঙ্গ পাল্টে বলল,
হঠাৎ এলে যে? কেন আসতে পারি না? আফসানা মৃদু হেসে বলে। সেটা না, কিন্তু কোনো কাজ ছাড়া সহজে তো আসো না। তাই আর কি? রোহান পুরোপুরিভাবে ঘুরে বসল আফসানার দিকে। এতে যেন আফসানার শরীরে ভয়ের কাঁপন ধরল। তার শরীরের লোমগুলোও তিরতির করে কাঁপছিল, কিন্তু আফসানা কাঠ হয়ে বসে রইল। বাহিরে প্রকাশ করল না কিছু। ঠান্ডা গলায় রোহান বলে, কয়েকদিন ধরে লতার ফোন বন্ধ। আমি কল দিয়ে পাচ্ছি না ওকে, তাই আসলাম। ও কই? আফসানা যেই ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হল। কি বলবে এখন সে? কি জবাব দিবে এই পাগল ছেলেটাকে? আফসানাকে চুপ থাকতে দেখে রোহানের ঠান্ডা গলা হঠাৎ উৎকণ্ঠতায় ভরে উঠল। সে চাপা আক্রোশে ফেটে পড়ল যেন। ব্যস্ত গলায় বলল, বলুন আম্মা, কোথায় আমার লতা? আফসানা সচকিত হয়। কাপা ঠোঁটে বলে, ও ওর কাকার বাসায় আছে। আর তুমি তো জানো ওর ভীষণ রাগ, তাই ফোন টোন অফ করে রেখেছে। আমাদের সাথেও যোগাযোগ করে না। তুমি চিন্তা করো না বাবা। রোহান চুপ করে থাকে বেশ কতক্ষণ। তারপর বলে, আপনি সত্যি বলছেন তো আম্মা? আফসানা থতমত খায়। আমতা আমতা করে বলল, মিথ্যে কেন বলবো? রোহান উত্তর শুনে হাসে। তারপর শটান হয়ে উঠে দাঁড়ায়। কপালে নুয়ে পড়া চুলগুলোতে হাত চালাতে চালাতে বলে, আজ যাচ্ছি, 3 দিন পর আবার আসবো আম্মা। আসসালামু আলাইকুম। আফসানা চৌধুরী সালামের জবাব দেওয়ার আগেই রোহান রুম ত্যাগ করে। একটা স্বস্তির নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে আসে আফসানার। কিন্তু কপালে চিন্তার ভাঁজ বিদ্যমান। ছেলেটাকে আজকে না হয় কিছু একটা বোঝানো গেল, কিন্তু এরপর কিভাবে বলবে যে তার লতার বিয়ে হয়ে গেছে? লতার ভালো করতে গিয়ে প্রিয়কে মৃত্যুর মুখে ঠেলে দিল না তো আফসানা? আফসানা ভয়ঙ্কর রকমের চিন্তায় পড়ে যায়। গোলাপের পাপড়ি বেয়ে টুপটুপ করে পানি ঝরছে। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রোহান, মাথায় নানান চিন্তার খেলা। হাতে আধ খাওয়া জ্বলন্ত সিগারেট। রোহান তার থেকে একটু দূরে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। শক্ত বোটের জুতা দিয়ে সিগারেটটাকে পিষ্ট করে পকেট থেকে ফোন বের করে কল করে মাশফিককে। মাশফিক তার অ্যাসিস্ট্যান্ট, 3 বছর ধরে একই সাথে কাজ করে আসছে তারা। মাশফিক ফোন ধরতেই হুকুমের গলায় রোহান বলে, এক্ষুনি বারান্দায় আসো। ওদিক থেকে মাশফিক উত্তর দেওয়ার আগেই রোহান ফোন কেটে দেয়। মাশফিক বিজনেসে নতুন আসা প্রজেক্ট নিয়ে কাজ করছিল একটা। এভাবে রোহান তাকে কখনো ডাকে না। মাশফিক চিন্তিত হয়ে পড়ে। তার জুনিয়রকে সকল কাজ বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রোহানের বাড়ির উদ্দেশ্যে। লম্বা ঘোমটা টেনে চুপচাপ দাঁড়িয়ে আছে লতা। তার সামনে সাথী আহসান, প্রিয় আহসানের মা। একটা চিকন অথচ কর্কশ কণ্ঠে সাথী আহসান লতাকে উদ্দেশ্য করে বলে, এখন কটা বাজে? লতা আর চোখে ঘরে টানানো ঘড়ির দিকে তাকায়। বলে, 10:2 ফুপি। সাথী আহসান গরম চোখে লতার দিকে তাকাতেই লতা সে চোখের ভাষা বুঝে যায়। জিভ কেটে অনুনয়ের সুরে বলে, সরি আম্মু। সাথী আহসান একটু ক্ষান্ত হন। বিছানার উপর আয়েশ করে বসে বলেন, তুমি এবাড়ির বউ। যদিও আমি তোমার আর প্রিয়র বিয়েতে কোনো মতো দেয়নি, তবুও তোমাকে এবাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। সুতরাং তোমাকে এবাড়ির বউয়ের মতোই চলতে হবে। আমার দিন ফুরিয়ে এসেছে প্রায়। এবার সংসারের যাবতীয় সব কাজ তোমাকেই বুঝে নিতে হবে। বেলা করে ঘুমালে চলবে না। ভোর সকালে উঠে
পরিবারের কে কি খাবে সে আয়োজন করতে হবে। সাথীর কণ্ঠে আদেশ। লতা বাধ্য মেয়ের মতো মাথা কাত করে বলে, কালকে থেকে ভোরেই উঠব আম্মু। হুম। গুড গার্ল। প্রিয় আমার একমাত্র ছেলে। সেই ছেলের বউ তুমি। আমি চাই না কেউ বলুক প্রিয়র বউ খারাপ। আমি যাচাই করে বউ আনতে পারিনি হেনতেন। আমাদের পরিবারের তুমিও একটা সম্মান। সেই সম্মানটা রেখো। অনেকটা নরম গলাতেই বলেন সাথী। লতা একটু অবাক হয়। সচরাচর এরকম নরম গলায় কথা বলতে সে কখনো দেখেনি তার ফুপুকে। এছাড়াও সে জমের মতো ভয় পায় এই মানুষটাকে। লতা যেন তার বলা প্রতিটা কথা মেনে নিল। এভাবেই একটা ভঙ্গি করল মুখের, তারপর নিম্নসুরে বলল, জি আম্মু। আমি আপনাদের সম্মান কখনোই নুইয়ে পড়তে দিব না। হুম, যাও এখন। তৈরি হও। একটু পর পাড়া প্রতিবেশীরা দেখতে আসবে তোমায়। লতা রুমের দরজার দিকে এগোতে এগোতে বলল, জি যাচ্ছি। রুমের বাহিরে এসে একটা স্বস্তির দম ছাড়ল লতা। এতক্ষণ ভেতর থেকে কেউ যেন দমটা টেনে ধরে রেখেছিল তার। লতা দরজার এপাশ থেকেই একবার উকি দিয়ে দেখে সাথী আহসান আলমারি থেকে জামা কাপড় বের করছেন, সম্ভবত তার ছেলের জন্য। মানুষটা একদম সাদামাটা। পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি। চুলগুলো পরিপাটিভাবে খোপা করা। মায়ের আরেক রূপ যেন। অথচ একে দেখলেই ভয় হাত পা কাঁপতে শুরু করে লতার। কি জানি কেন। উকি মেরে কি দেখিস? একটা ধমকের কণ্ঠ কথাটা বলতেই লতা চমকে ঘুরে তাকায়। আরেকটু হলে হয়তো হার্ট অ্যাটাক করে ফেলত। লিয়া লতার অস্বাভাবিক রকমের ভয়ার্ত চেহারাটা দেখে চিন্তায় পড়ে যায়। লতার কাঁধে দুহাত রেখে বলে, কি রে, কি হইছে তোর? লতা সম্বিত ফিরে পায়। আমতা আমতা করে বলল, কই কিছু না তো। লিয়া লতাকে ছেড়ে আর দুভ্রু কুচকায়। অবিশ্বাসের চোখে লতার দিকে তাকায় দীর্ঘভাবে। বলে, ভয় পেয়েছিস? হুট করে তোর পেছনে দিয়ে কথা বলেছি বলে? লতা এদিক ওদিক মাথা নাড়ায়। মুখে বলে, কি? নোয়া, না তো। লিয়া সবগুলো দন্ত বের করে হাসল। লতার কাঁধে তার শরীরের ভর রেখে জড়িয়ে ধরল দুহাতে। লতার গালে তার গাল ঘষতে ঘষতে বলল, আমার বোনটা কি ভিতরে। লতা বিরক্তবোধ করে। লিয়াকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, শর্ত। ঢং করবি না। লিয়া গলায় খাক করে উঠল। উহুম উহুম। ঝগড়া পড়ে করিস। আগে চল, তোকে তৈরি করে দেই। একটু পর সবাই দেখতে আসবে তোকে। হুট করে যেন কিছু মনে পড়ে গেল, ঠিক এমনভাবেই চেহারাটা হলো লতার। সে আবারও জিভ কাটে। কটমট করে বলে, তোর তৈরি করতে হবে না আমাকে। ভুলে যাস না, আমিও সাজতেন পারি। সর। হাত দিয়ে লিয়াকে সরিয়ে দিয়ে লতা হনহন করে নিজের রুমের দিকে এগিয়ে যায়। লিয়া কিছু বলতে নিবে ঠিক তখনই তার হাতে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে আফসানা চৌধুরীর নাম। লিয়া এদিক ওদিক তাকিয়ে দৌড়ে বাথরুমের পাশে থাকা ছোট্ট বেলকনিটায় চলে যায়। ফোন রিসিভ করে বলল, হ্যাঁ মা। ওদিকে সব ঠিকঠাক লিয়া? আফসানার গলায় চিন্তার ছাপ। লিয়াও চিন্তিত গলায় বলল, হুম, সব ঠিক আছে। কি হইছে মা? তুমি চিন্তিত কিছু নিয়ে? অনেকটা মিয়ে যাওয়া গলায় আফসানা বলে, রোহান এসেছিল। রোহানের নাম শুনতাই লিয়ার আত্মা কেঁপে উঠল। সে চিল্লিয়ে বলে উঠল, কি? রোহা? হুট করেই গলার স্বর নিচু করে বলে, রোহান ভাইয়া আসছিল? কখন?
কি বলে গেছে? আফসানা চৌধুরী ভয়ার্ত গলায় বলল। আসছিল কিছুক্ষণ আগে। লতার কথা জিজ্ঞেস করল। আমি বলছি লতা ওর কাকার বাসায় রাগ করে আছে, তাই ফোন বন্ধ ওর। লিয়ার কণ্ঠে তারা। তারপর বলল 3 দিন পর আবার আসবে। ওহ! আফসানা চৌধুরী হঠাৎই একটা চাপা আর্তনাদে ফেটে পড়ল। কি করব রে লিয়া? আবার আসলে কি বলবো? লিয়া কিছুক্ষণ কি যেন ভেবে বলল। আমি দেখছি। তুমি চিন্তা করো না। এখন রাখছি। আপাকে সাজাতে হবে। আচ্ছা রাখো। আর খবরদার লতা যেন রোহানের ব্যাপারে কিছু না জানতে পারে। ওর আসার ব্যাপারটাও যেন জানতে না পারে। লিয়া আফসানাকে আশ্বাস দিল। তুমি চিন্তা করো না মা। আমি সব ম্যানেজ করব। রাখছি। লিও ফোন রেখে দেয়। আপনমনে বিড়বিড় করতে করতে পেছনে ঘুরে তাকাতেই লিয়ার পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। লতা দুহাত মুঠো করে দাঁড়িয়ে। লিয়া নিজেকে স্বাভাবিক করল দ্রুতি। লতাকে উদ্দেশ্য করে বলে, কিরে আপা, তুই এখানে? তৈরি হতে যাসনি? লতা লিয়ার কথার জবাব দিল না। সে একরোখা কণ্ঠে বলল, কি বলল আম্মু? লিয়া থমকায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, তোর খবর নিল। কেমন আছি সেই। আর? লিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আর কি বলবে? লতা কঠোর কণ্ঠে বলল, রোহানের ব্যাপারে। লিয়া নিচের দিকে তাকিয়ে চুপ করে রয়। লতা আবারও বলল, বল। লিয়া এবার মুখ তুলে তাকায়। হেসে বলল, রোহানের ব্যাপারে কিছুই বলেনি। তুই ভুল ভাবতেছিস হয়তো। আয় তোকে সাজাই দেই। ওহ দাঁড়া, আমার একটা কাজ আছে। করে আসি। লিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে ভেতরের দিকে পা বাড়ায়। মাশফিকের ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রোহান বলল, এত লেট? স্যার জ্যাম। মাশফিকের কথার মাঝে হাত দিয়ে তাকে থামায় রোহান। বুঝো ভঙ্গিতে মাথা নেড়ে বলে, বুঝছি। আর বলতে হবে না। তোমাকে যে জন্য ডাকা সেটা শুনো। মাশফিক সিরিয়াস মুডে আসে। রোহান একটা ছোট্ট চিরকুট এগিয়ে দেয় মাশফিকের দিকে। এটায় লতার চাচার বাসার ঠিকানা আছে। নজর রাখো। এখানে লতা আছে কিনা আমি জানতে চাই। জাস্ট আজকের ভেতর আমাকে ইনফর্ম করো। মাশফিক কাগজটা হাতে নিয়ে তাতে ভালো করে চোখ বুলায়। তারপর দৃঢ় কণ্ঠে বলল, এক্ষুনি খোঁজ নিচ্ছি। রোহান সোফায় বসতে বসতে বলে, নাও লিভ। মাশফিক কুর্নিশ করে বেরিয়ে যায় রুম থেকে। মাশফিক বেরিয়ে যেতেই একটা ইলেকট্রনিকের দরজা আপনা আপনি লেগে যায়। একটু গান শোনা দরকার এখন, নয়তো মুড ভালো হবে না রোহানের। সোনালি পাড়ের হালকা মিষ্টি রঙের একটা শাড়ির আদলে সেজেছে লতা। দেখতে একদম মিষ্টিই লাগছে। চোখের নিচের কালো দাগ মেটাতে গাঢ় করে কাজল আঁকে লতা। ঠোঁটে রানী গোলাপি রঙের লিপস্টিক। কানে বড় ঝুমকো, হাত ভর্তি চুড়ি। একপাশ দিয়ে সিথি করে চুলগুলো হাত খোপা করে লতা। তারপর তার ডাগর ডাগর চোখ মেলে আয়নায় তাকায়। নিজেই নিজেকে দেখে শিউরে উঠে। ইস! এভাবেই একদিন সে সেজে গিয়েছিল রোহানের সামনে। সেই প্রথম দেখা, সেই যে প্রথম প্রেম। প্রথম প্রেমের মতো সর্বনাশা প্রেম আর একটিও হয় না। কথাটি লতার কাছে বাস্তব থেকে। একফালি চুল কানের কাছে নিম্নমুখী হয়ে পড়ে আছে। লতা ক্লিপ দিয়ে সেই চুল আটকে দিতে নিয়েও আটকাল না। রোহান বলতো,
খোপা করার পর এভাবে একগুচ্ছ চুল কানের পাশ দিয়ে বের করে রাখলে লতাকে নাকি আরো সুন্দর লাগে। মেয়ে তুই আমারে মিথ্যা শিখাইলি, মেয়ে তুই আমারে নিঃস্ব কর। প্রিয় হালকা আওয়াজ তুলে গুনগুন করতে করতে রুমে ঢুকে। আচমকা লতার এই রূপ দেখে থমকে যায়। লতার থেকে বয়সে 6 বছরের বড় সে। লতা যখন খালি গায়ে হাফ প্যান্ট পরে দৌড়াত তখন থেকেই দেখে আসছে ওকে প্রিয়। আজ পর্যন্ত কখনো তো এভাবে এত সুন্দর করে দেখেনি লতা, এত সুন্দর আগে কেন চোখে পড়ল না প্রিয়র। প্রিয়কে থম মেরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লতা অস্বস্তিতে পড়ে যায়। হাত মুষ্টি বদ্ধ করে নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয় একটা ঘোরের মধ্যে পড়ে যায়। ভেতরের নরম কোমল মানুষটা মাথা চাড়া দিয়ে উঠছে ধীরে ধীরে। এক পা দুপা করে সে এগিয়ে আসে লতার দিকে। লতার বুকের ধুকপুকানি বেড়ে যায়। সে নিঃশ্বাস চেপে রেখে দাঁড়িয়ে আছে কোনোভাবে। ভয় ভেতরটা শুকিয়ে যাচ্ছে তার। কেন প্রিয় এগিয়ে আসছে? আবারও তাকে মারতে, ব্যথা দিতে। সেই ছোট্টবেলা থেকেই প্রিয় আর লতার মধ্যে দাকুমড়ো সম্পর্ক। দুজনের মধ্যেকার সম্পর্ক ফুপাতাও মামাতো ভাইবোন হলেও একে অপরকে আঘাত করতে পারলেই যেন শান্তি। কিন্তু লতার থেকে প্রিয়ই বেশি জ্বালাতন করেছে। লতা ছোট পুচকে মেয়ে, তার থেকে 6 বছরের বড় দানব ছেলেটার সাথে সে কি পারে। যেদিন লতা জানতে পারে এই দানবের সাথে তার বিয়ে, লতার কলিজার পানি শুকিয়ে গেছে যেন। তবে হ্যাঁ, অস্বীকার করা যাবে না, একটা সময় এই দানব, বদরাগী, বদমেজাজি ছেলেটাই লতার হ্যান্ডু-ক্রাশ ছিল। কিন্তু প্রিয়র মাইরার ধমক খেতে খেতে সেই ক্রাশের জায়গাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। লতার থেকে ঠিক 3 আঙুল দূরে প্রিয় দাঁড়ানো। মুখে কেমন একপেশে হাসি। সে কি রেগে আছে নাকি আনন্দে, লতার মাথায় ঢুকতেছে না। বেশ কিছুক্ষণ কেটে যায় এভাবেই। লতা হালকা নড়ে উঠে ক্ষীণ গলায় বলল, ভা। কিন্তু তার বলার আগেই প্রিয় তার আঙুলের ডগা লতার রাঙা ঠোঁটের উপর চেপে ধরে। মিয়ে যাওয়া গলায় বলল, হিস্যস। লতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয়র চোখ লতার শরীরের প্রতিটা খাজে নজর বুলাতে থাকে এবং একদম শেষে লতার কপালে এসে চোখজোড়া থামে। কিছুক্ষণ সেদিকে দেখে প্রিয় বলল, তোর টিপ নেই? লতা হতচকিত। টানা টানা গলায় বলল, টিপ আয়াছে তো। প্রিয় চোখের ইশারায় বলল, কই? লতা পেছনে ঘুরে ড্রেসিং টেবিলের উপরে থাকা কালো টিপের পাতাটা প্রিয়র হাতে তুলে দেয়। পরম যত্নে একটা ছোট্ট কালো টিপ তুলে নেয় প্রিয়। তারপর টিপের পাতাটা ছুঁড়ে ফেলে মাটিতে। লতা একটু অবাক হয়, সাথে ভয়ও পায়। প্রিয় আবার এগিয়ে আসে, এক পা দুপা করে। লতা পেছনে সরে যায় ততই। প্রিয় আগায়, লতা পেছায়। একটা সময় লতার পিঠ গিয়ে ঠেকে আয়নায়। লতার বুকের টিপটিপানি আরও বেড়ে গেছে। ভয়ের চোটে চোখজোড়া বন্ধ করে ফেলে দ্রুত। তারপর কয়েক সেকেন্ড একটা নরম পেলবো হাতের ছোঁয়া কপালে পড়তেই লতা শিউরে ওঠে। প্রিয় বেশ নরম গলায় বলে, আয়নায় দেখ নিজেকে। লতা চোখ মেলে তাকায়, দ্রুত ঘুরে আয়নায় দেখে নিজেকে। দুভ্রুয়ের মাঝে সেই ছোট টিপটা বিদ্যমান। পেছনে থেকে লতার কাঁধে মাথার ভার রেখে প্রিয় বলে, সাজটা এবার পরিপূর্ণতা পেল। সেই কথার সাথে বেরিয়ে আসে একদলা গরম নিঃশ্বাস। লতার রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় প্রতিটি অঙ্গে কাঁপন ধরিয়ে দিল মুহূর্তেই। লতার মনে পড়ে যায়, এত কাছ থেকে রোহানের শরীরের উষ্ণতা মাপা হয়নি কখনো। প্রিয় নিজেকে সামলে নেয়। লতার কাঁধ থেকে মুখ সরিয়ে নেওয়ার মুহূর্তে একটা অঘটন ঘটে যায়। লতার ব্লাউজটা চেইন সিস্টেম।
প্রিয়র গলায় ঝুলে থাকা সিলভারের লকেটটার সাথে চেইনটায় টান লাগে একটা। ধূপ করে চেইনটা একদম নিচে নেমে আসে, টানের বেগে ছিঁড়েও যায়। লতা হতভম্ব। সাথে প্রিয়। এটা কি হলো? লতার ফর্সা ধবধবে পিঠখানা প্রিয়র সামনে একদম উন্মুক্ত। ভেতরে থাকা ঘিয়ে রঙের অন্তর্বাসটাও দেখা যাচ্ছে। লতার এক হাত পিঠের পেছনে চেপে ধরে তাড়াতাড়ি প্রিয়র মুখোমুখি হয়ে দাঁড়ায়। তার চোখে ভয়, গাল টকটকে লাল, নাকের মাঝে একরাশ লজ্জা। দেখে প্রিয় একটু আলগা হাসল। লতার পেলবো গালে তার হাত ছুঁয়ে বলল, শাড়িটা চেঞ্জ করে ফেল, আর এরকম ব্লাউজ আর পরবি না। তারপর গটগট করে রুমের বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়। চলে যাওয়ার সময় প্রিয়র হাতের টানে তার ফোন থেকে ইয়ারফোন সরে যায়। তখন বেশ জোর আওয়াজে একটা গান বেজে ওঠে। আমার একলা আকাশ, থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাসে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায়। তোমায় ভালোবেসে আমার একলা আকাশ, থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। মুখে গুনগুন শব্দ তুলে প্রিয় গাইতে গাইতে রুম ত্যাগ করে। কিছুক্ষণ সেদিকেই ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে লতা। আজকের এই প্রিয়কে বড্ড অচেনা লাগছে তার। তারপর আলমারি খুলে জলপাই রঙের একটা শাড়ি নিয়ে বাথরুমের দিকে আগায় লতা। এটা কি খ্যাত কালারের শাড়ি পরছিস তুই? লিয়ার কণ্ঠে উৎকণ্ঠা। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার এরও আধুনিকতা বোনটা আজকের এমন একদিনে এত বাজে কালারের একটা শাড়ি পরে আছে। লতা শুনেও উত্তর দেয় না। নিজেকে আয়নায় দেখতে থাকে শরীর হেলিয়ে দুলিয়ে। লিয়ার কপাল কুঁচকে আসে। সে হনহন করে হেঁটে এসে লতার সামনে দাঁড়ায়। একটু জোরেই বলে, সমস্যা কি তোর? কথা বলছিস না কেন বাল? ধুর, ভাল্লাগে না। লিয়ার এই এক ডায়লগ, প্রতিটা কথায় তার ভাল্লাগে যোগ করতেই হবে। লতা একটু মৃদু হাসল। পরমুহূর্তেই চেহারাটা কঠিন করে বলল, যে আমার থেকে কথা লুকাতে পারে সে আমার বোন না। লিয়া চোখ বড় বড় করে বলে, আমি তোর বোন না? লতা স্ট্রেইট কাট উত্তর দেয়, না। লিয়া ভ্রু কুচকায়, গলায় বিরক্তি ঢেলে বলে, কেন কি করছি? তোর জামাই কায়রা নিছি নাকি তোরে বিধবা করছি? কি হইছে যে আমারে নিজের বোন বলে পরিচয় দিচ্ছিস না? লতা সরু চোখে তাকায় লিয়ার দিকে। লিয়া সে চোখের ভাষা বুঝে চুপসে যায়। বোঝে এখানে এসব বলে লাভ নেই। লতা তো বলেই দিয়েছে যে লিয়া তার থেকে কথা লুকিয়েছে। লিয়া আমতা আমতা করে। লতা গলা খাক করে উঠল, ভং ধরিস না লিয়া, তোর থেকে পাক্কা 2.5 বছরের বড় আমি। আমি জানি তখন আম্মু তোকে রোহানের ব্যাপারটাই বলেছিল, কিন্তু তুই আমার থেকে লুকিয়েছিস কেন রে? আমি কি তোর বোন না? লিয়া চুপ। লতা লিয়ার দুকাঁধে হাত রেখে বলে, ভালোবাসা হারানোর যন্ত্রণা বুঝিস? আমার ভালোবাসা আমি হারিয়েছি। কিভাবে সময়গুলো পার করতেছি জানিস? কি হবে ওর কথা আমাকে জানালে? ওর কাছে চলে যাব? গেলে তো বিয়ের আগেই যেতে পারতাম। ভুলে যাইস না, মায়ের কসম এখনো আমি মান্য করছি। রোহানের চেয়েও নিজের বাবা মাকে বেশি ভালোবাসি আমি। লতার চোখে জল ছাপিয়ে উঠছে। লিয়া স্পষ্ট দেখে তা। বুকের কোথাও না কোথাও একটা কষ্ট হামাগুড়ি দিচ্ছে। লিয়া আঙুলের ডগা দিয়ে লতার চোখে জমা নোনাপানিগুলো সরিয়ে নেয়।
মুখে আলগা হাসি এনে বলে, রোহান ভাইয়া আজকে আমাদের বাসায় আসছিল। জিজ্ঞেস করেছিল তোর কথা। আম্মু বলল, তুই কাকার বাসায় আছিস, রাগ করে আছিস তাই তোর ফোন বন্ধ। লতা দায়সারাভাবে বলল, ও হুম আপু, নিজেকে শক্ত কর। তোর ভালোর জন্যেই বাবা মা তোকে প্রিয় ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। ভুলে যাস না, রোহান ভাইয়া তোকে ভালোবাসলেও তার পরিবার কিন্তু তোর ক্ষতি চায়। লতা এই কথার কোনো জবাব দিল না, বরং প্রসঙ্গ পাল্টে লিয়াকে প্রশ্ন করল, এভাবে কতদিন রোহানের থেকে আমার বিয়ের ব্যাপারটা লুকাবি? লিয়া নিশ্চুপ। এই প্রশ্নের উত্তর তার নিজেরও জানা নেই। লিয়াকে চুপ থাকতে দেখে লতা হাসল। লিয়ার থেকে সরে গিয়ে বিছানায় বসে বলল, রোহানকে খুব ভয় পাস তাই না? ভাবছিস যে আমার বিয়ে হয়ে গেছে শুনলে ও লঙ্কাকাণ্ড বাঁধাবে? লিয়া মৃদুভাবে মাথা ঝাঁকায়। লতা মুখে একটা একপেশে হাসি রেখে বলল, রোহানের সাথে আমার মিট করার ব্যবস্থা কর। আমিই ওকে বলবো যে আমি এখন বিবাহিতা। ওর লতা আর আমি না। লিয়া চমকে তাকায় লতার দিকে। লতার গলা ধরে আসছে। সে কোনো মতে বলে, প্লিজ লাস্ট একবার রোহানকে দেখতে চাই, ব্যবস্থা করে দিস। লিয়া দৌড়ে এসে লতার পাশে বসে লতার হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কাঁদিস কেন পাগলি? লতা ভারী গলায় বলল, তুই বুঝবি না, কারণ তুই তো কখনো কাউকে ভালোই বাসিসনি। লতা উঠে দাঁড়ায়। তারপর একটা দ্রুত বেগ নিয়ে রুমের বাহিরে চলে যায়। লিয়া একা বসে থাকে বিছানায়। মাথায় ঘুরপাক খাচ্ছে কথাটা তার। তুই তো কখনো কাউকে ভালোই বাসিসনি। লিয়া অশ্রুসিক্ত চোখে হাসল। তার মনে পড়ে যায় টিভিতে প্রথমবারের মতো শ্রেষ্ঠ ব্যবসায়ীর অ্যাওয়ার্ড নেওয়া সেই হাস্যজল রোহানের চেহারাটা, যেটা দেখে প্রথম এবং শেষবারের মতো কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল লিয়া। কিন্তু যখন জানতে পারে সেই লোকটি তার বড় বোনের বয়ফ্রেন্ড, লতা সরে যায়। তবু তার ভালোবাসা আজও রয়ে গেছে রোহানের মধ্যে। তার লুকায়িত ভালোবাসার ঘরটায় কেউ জানে না। কেউ না। মাত্রই একটা বিজনেস মিটিং থেকে ফিরেছে রোহান। শরীরটা একদম ভালো লাগছে না। রুমে এসে স্যুট প্যান্ট নিয়েই বিছানায় শুয়ে পড়ে সে। একজন সার্ভেন্ট আসে কমলার জুস নিয়ে। রোহান হাতের ইশারায় সেটা রেখে চলে যেতে বলে তাকে। নীল কালারটা বড্ড প্রিয় লতার, তাই রোহানের পুরোটা রুম জুড়ে নীল ছড়াছড়ি। নীল সিলিংটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে রোহানের মনে পড়ে যায় লতার কথা। ওই নীল সিলিংটায় যেন লতার মুখচ্ছবি ভেসে উঠেছে। আপনমনে তাকিয়ে দেখছে তা। ঠিক তখনই দরজায় করাঘাত পড়ে। রোহান দায়সারাভাবে বলল, কাম। মাশফিক হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। জরুরি গলায় বলল, স্যার ব্যাড নিউজ। রোহান শুয়েই তার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মাশফিক পা দিয়ে মেঝেতে গুঁতোতে গুঁতোতে বলে, লতা ম্যাম তার কাকার বাসায় নেই, আর সেখানে যায়নি। আমি ওই বাসার সিকিউরিটির থেকে খবর নিয়েছি, এবং এটা শতভাগ সিউর। রোহান ধরাম করে শোয়া থেকে উঠে বসে। হাতগুলো মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে তার রাগে। সে কঠিন গলায় বলল, আর ইউ সিউর? মাশফিক নিম্ন সুরে বলে, ইয়েস স্যার। বিছানার পাশে থাকা ছোট টেবিলের উপর জুসের গ্লাসটা রাখা। রোহান হাতের বাড়িতে সেটা মেঝেতে ফেলে দেয়। ঝনঝন শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যায় কাচের গ্লাসটা। মাশফিক ভয়ে আতকে ওঠে। নিচ থেকে সার্ভেন্টরা দৌড়ে আসে।
রোহান আক্রোশে ফেটে পড়ে চেঁচাতে চেঁচাতে বলল, হোয়ার আর ইউ লতা, হোয়ার আর ইউ। বাম পায়ের উপর ডান পা তুলে একদম আয়েশি ভঙ্গিতে বসে আছে রোহান। তার কঠোর দৃষ্টি সামনে থাকা আফসানা চৌধুরী আর আসিফ চৌধুরীকে চিড়ে ফুঁড়ে খাচ্ছে। নীরবতায় কাটে অনেকক্ষণ। আয়েশি ভঙ্গির বদলে একদম সোজা হয়ে বসে রোহান বেশ শীতল গলায় বলল, আম্মা, আমার লতা কই? আফসানা চৌধুরীর হৃদযন্ত্রটা ধরাম ধরাম করে হাতুড়ি পেটাচ্ছে। সে ভয়ার্ত মুখে উত্তর দেয়, ওর কাকা। বাকিটা শেষ করার আগেই রোহান চেঁচিয়ে বলল, ওর কাকার বাসায়ও নেই। একদম মিথ্যে বলবেন না। আমার লতা কই? কই আমার লতা? রোহান পাগল প্রায়। আফসানা ভয়ের চোটে আসিফের হাত শক্ত করে চেপে ধরে। আসিফ চোখ দিয়ে ইশারায় আফসানাকে শান্ত হতে বলে। রোহানকে উদ্দেশ্য করে একটু শক্ত গলাতেই বলল, এটা ভদ্রলোকের বাড়ি রোহান। তোমার মাস্তানগিরি তোমার বাসায় গিয়ে দেখাবে, এখানে না। রোহান লাল চোখে তাকায় আসিফের দিকে। সোফা থেকে তেড়ে উঠে আসে তার দিকে। আসিফ একটু ভয় পেয়ে উঠে দাঁড়ায়। তার ঠিক মুখোমুখি এসে রোহান বলে, আপনার এই ভদ্রলোকের বাড়ি আমি জ্বালিয়ে দিব যদি আমার লতাকে না পাইত। আমি জানি ওকে গায়েব করার পেছনে আপনাদেরই হাত আছে। আমি ছাড়ব না, আমি কাউকে ছাড়ব না। রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় রোহান। আফসানা চৌধুরীর মুখ একদম চুপসে গেছে ভয়ে। সে নিজের স্বামীকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি ফোন লাগাও লিয়াকে, এক্ষুনি। একগাদা পাড়া প্রতিবেশী আর মেহমানে ভরা ছিল ঘর এতক্ষণ। একটু আগেই সব বেরিয়ে গিয়েছে। লতা নিজের চেহারা সবার কাছে মেলে ধরতে ধরতে ভীষণ ক্লান্ত। সে তার ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় বিছানায়। লিয়া দৌড়ে আসে ঠিক তখনই। এসে নিজের পার্সটা লতার পাশে ছুঁড়ে মেরে বাথরুমের দিকে দৌড়ায়। ওর কাহিনী দেখে লতা শুয়ে শুয়েই হাসল। এই মেয়েটা আজও বড় হল না। বোজা চোখ দুটোই মাত্রই তন্দ্রা আসতে চলল, ঠিক তখনই পুরো খাট কেঁপে ওঠে। লতা চমকে চোখ মেলে তাকায়। প্রথমে ভাবে ভূমিকম্প, পরে আবিষ্কার করে ভূমিকম্প নয়, লিয়ার পার্সে তার ফোন বাজছে। সচরাচর অন্যের ফোন ধরার ইচ্ছে লতার নেই, কিন্তু আজ লিয়ার এই ফোনটা কেন যেন ভীষণ টানছে লতাকে। লতা একবার বাথরুমের দিকে তাকিয়ে দ্রুত পার্স থেকে ফোন বের করে নেয়। স্ক্রিনে তার মায়ের নাম। লতা তড়িঘড়ি করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা ভয়ার্ত কণ্ঠ ভেসে ওঠে, লিয়ার এই সর্বনাশ হয়ে গেছে। রোহান জেনে গেছে যে লতা ওর কাকার বাসায় নেই। একটু আগে বাসায় এসে তুলকালাম বাজিয়ে গেছে। শাসিয়ে গেছে আমাদের, যদি লতাকে না পায় তাহলে ও কাউকে ছাড়বে না। কি করব রে মা এখন, কি করব? লতা নিস্তব্ধ। আফসানার রিনরিনে কণ্ঠ আবার বেজে ওঠে, কি রে কথা বলিস না কেন? লতা একটু সময় নিয়ে বলে, রোহানকে জানিয়ে দাও আমি বিবাহিত, তবেই সব ঝামেলার শেষ হবে মা। আফসানা চৌধুরীর চোখ বড় বড় হয়ে যায়। সে হালকা গলায় বলল, লতা তুই? লতা স্বাভাবিক গলাতেই বলল, হুম। আফসানা চৌধুরীর ভাষার ভাণ্ডারে ভাষা আর মজুদ নেই। সে নিশ্চুপ। লতা নিজে থেকেই বলে, তোমরা চিন্তা করো না, আমি রোহানের সাথে কথা বলবো এই ব্যাপারে। ওকে যা বুঝানোর আমি বুঝাবো। এখন রাখছি। আফসানা চৌধুরী কিছু বলার আগেই লতা ফোন কেটে দেয়। তারপর আগের মতো করে ফোনটা পার্সে রেখে শুয়ে পড়ে। দৃষ্টি তখন সিলিংয়ে নিবন্ধ হয়।
আবছা চোখে স্মৃতির পাতায় হামাগুড়ি খেয়ে বেড়ায় লতা। সেদিন শ্রাবণের শুভ্র একদিন। আকাশে তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। দেখলেই মনটা ভালো হয়ে যায়। লতারও মন ভালো ছিল। সে মেরুন কালারের একটা শাড়ি পরে তার বান্ধবীর অফিসে বসেছিল। ঠিক তখনই একজন মানুষ তার সামনে এসে দাঁড়ায়। পরনে দামি স্যুট বুট, চোখে নীল সানগ্লাস, বাম হাতে স্বর্ণের দামি ঘড়ি। লতা হা হয়ে সেই সুপুরুষের দিকে তাকিয়েছিল এবং তখনই সেই সুপুরুষের দর্শনে পড়ে লতাকে। সেও ভ্রু কুঁচকে লতার দিকে তাকিয়ে থাকে। এর আগে এভাবে কোনো মেয়ে তার দিকে তাকিয়ে থাকেনি আগে। রোহান আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখল, মেয়েটির চোখজোড়া ডাগর ডাগর। একটা অন্যরকম ঝিলিক দিচ্ছে চোখগুলো। রোহান মুগ্ধ হয়ে যায়। এই প্রথম কোনো নারীর প্রতি তার এক ধরনের মুগ্ধতা কাজ করে। এভাবেই চোখাচোখিতে দুজনের প্রেম হয়। প্রথম প্রেম, তারপর 3.5 বছর একসাথে থাকা, রাতের পর রাত ফোনে কথা বলা, দিনের বেলা এদিক সেদিকে ঘুরে বেড়ানো। ইস, কি মিষ্টি ছিল দিনগুলি। লতার চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠিক তখনই লিয়ার কণ্ঠ বেজে ওঠে। আপা, তুই আবার কাঁদতেছিস? লতা চমকে যায়। দ্রুত চোখের পানি মুছে নিয়ে উঠে বসে ধরা গলায় বলল, বাথরুমে ওভাবে দৌড়ে গিয়েছিলি কেন রে? তোকে দেখে জোকার লাগছিল তখন। কথা ঘুরাবি না একদম। লিয়ার কণ্ঠে হালকা ধমক। লতা চুপ করে রয়। লিয়া লতার দুগাল চেপে ধরে বলে, আপু, আর কত কাঁদবি বল? এবার তো তোর চোখ জোড়াকে নিস্তার দে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এই সংসারে মন বসানোর চেষ্টা কর। দেখবি ভালো লাগবে। লতা মৃদু হেসে স্মিত গলায় বলল, হুম, চেষ্টা করে দেখি। টেবিলের মুখোমুখি বসে আছে মীর সাহেব আর তার স্ত্রী চৈতি। চৈতির মুখ খানা থমথমে। মীর সাহেব গলা খুকখুক করে চৈতির দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, কি ব্যাপার? মুখটা অমন করে রাখছ কেন? চৈতি জবাব দিলেন না। কেমন যেন একটা চোখে তার স্বামীর দিকে তাকিয়ে রইলেন। মীর সাহেব পড়লেন বিপাকে। সে আবারও গমগম আওয়াজ তুলে বলে, কি দেখছ অমন করে? এবার মুখ খুলে চৈতি কাদো কাদো গলায় বলে, ছেলেটার কথা খুব মনে পড়ছে বুঝলে। মীর সাহেব খাওয়া বন্ধ করে তার স্ত্রীর দিকে তাকান, একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রোহানের কথা কি আমার মনে পড়ে না? আমারও পড়ে, কিন্তু সে তো আমাকে বাবা হিসেবে মানে না চৈতি, তাই এ বাড়িতেও আসে না। চৈতি নিশ্চুপ। মীর আবারও বলল, মাঝে মাঝে ভাবি তোমাদের মা ছেলের মধ্যে এসে হয়তো ভুল করে ফেলেছি আমি। তার চেয়ে চলে যাই বরং। তোমরা সুখে থাকো। চৈতি আতকে উঠেন। মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে, না না, এগুলা কি বলো? তুমি কোথাও যাবা না। তারপর গলার স্বর নামিয়ে বলে, একদিন রোহান ঠিক তোমাকে বাবা হিসেবে মেনে নিবে। দেখে নিও। মীর সাহেব আবারও দীর্ঘশ্বাস ফেলেন। এই দিনটা যে কবে আসবে সেই অপেক্ষাতেই তিনি। দুজনে খাওয়ায় মনোযোগ দেয়। হঠাৎই চৈতি বলে, লতার কোনো খবর জানো? মীর সাহেব ভ্রু কুঁচকে বলে, সে মেয়ের খবর আমি কিভাবে জানব? চৈতি দাঁতে দাঁত ঘষেন। সেই মেয়ের জন্যেই আমাদের ছেলে আমাদের নেই। রোহানের জন্য কিছু করতে পারি না, নয়তো কবেই ওই মেয়েটাকে জানে শেষ করে দিতাম। আমার মতো লোকদের জন্য এসব কিছুই না। চৈতির কণ্ঠে গর্ব। পেশায় দেশের নামকরা সমাজসেবকদের মধ্যে একজন চৈতি।
তার কাছে মানুষ মারার ব্যাপারটা কিছুই না। কেউ তাকে সন্দেহও করবে না। এর আগেও দুটো খুন করিয়েছে তিনি, একটা নিজের শ্বশুরকে, আরেকটা নিজের প্রথম স্বামীকে। এ কথা কারো অজানা নয়। শুধু রোহানি বিশ্বাস করতে চায় না। তার মতে তার মায়ের মতো সতী নারী দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। মীর আবারও খুকখুক করে কাশেন। একটু ধমকের গলাতেই বলেন, এসব কথা খাওয়ার সময় তোলার কি প্রয়োজন চৈতি? চৈতি হাসল, বলে, জানোই তো পলিটিক্সে কেউ আপন না। তারপর খাওয়ায় মনোযোগ দেয়। মীর সাহেব কিছুক্ষণ তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন, তারপর নিজেও খাওয়ায় মনোযোগ দেন। প্লেটের ভেতরে আঁকিবুকি করছে রোহান। ভাতের দলা গলা দিয়ে নামছে না। বুকের ভেতরে একটা অজানা কষ্ট আর ভয়। যেই লতাকে ছাড়া সে একটা দিনও কাটাতে পারত না, সেই লতার সাথে আজ 12টা দিন দেখা হয় না, কথা হয় না। রোহান যেন রোহানের মধ্যে নেই। বুকের বা পাশটা কি ভীষণ যন্ত্রণায় জরাজীর্ণ। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। রোহান মাশফিককে ইশারা করে বলে ফোন ধরার জন্য। মাশফিক নিচু হয়ে কার্নিশ করে রোহানকে। তারপর ফোনটা ধরে এবং পরমুহূর্তেই উত্তেজনায় ফেটে পড়ে কাপা কাপা গলায় বলে, স্যার, লতা ম্যামের ফোন। রোহান ধরাম করে উঠে দাঁড়ায়। দ্রুত ফোন হাতে নিয়ে বলে, হ্যালো। রোহানের গলা থেকে উত্তেজনা, অবিশ্বাস, খুশি সবকিছু একে একে ঝরে পড়ছে। লতার কণ্ঠ স্বাভাবিক। সে সহজভাবেই বলল, কেমন আছো? রোহানের বুকের উপর থেকে একটা বড় পাথর ধীরে ধীরে সরে যাচ্ছে। সে আলগা হেসে বলে, এতদিন দূরে থেকে এখন আবার জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন আছি। তুমি না পারো লতা। উফ, এসব ফরমাল কথাবার্তা বাদ দাও। কই তুমি? কই আছো? লতার চোখের পাতা ভিজে উঠছে আস্তে আস্তে। সে দম খিচে ধরে নিজেকে স্বাভাবিক রাখে। বলে, আছি। কালকে আমার সাথে দেখা করতে পারবা রোহান? রোহান ঝলমলে চোখে বলল, নেকি ওর পুচপুচ। আবার জিগায়, বলো কই আসবা? যেখানে আমরা সবসময় মিট করতাম। ধানমন্ডির ওই ফ্ল্যাটটায়? হুম। রোহান আহ্লাদি গলায় বলে, তোমার জন্য ধানমন্ডিতে এত সুন্দর ফ্ল্যাট কিনে ঘর সাজিয়ে রাখলাম, আর তুমি ধরাই দিচ্ছ না। চলো না লতা, বিয়ে করে ফেলি। আমাদের একটা ছোট্ট সংসার হবে। ফুটফুটে দুটো বাচ্চা হবে। ছেলের নাম হবে লিখন, আর মেয়ের রোহিতা। কেমন? লতা শাড়ির আঁচল মুখে গুজে কেঁদে ফেলে। কিছুক্ষণ চুপ থেকে বলে, কালকে দেখা হচ্ছে সকাল 10টায়, এখন রাখি। ঘুম পাচ্ছে খুব। রোহানের যদিও আরও কথা বলার ইচ্ছে ছিল, তবুও বলে, আচ্ছা রাখো। গুড নাইট জান। লতা আর উত্তর দেয় না। ফোন রেখে দেয় এবং রাখতেই কান্নায় ভেঙে পড়ে। আচ্ছা, ভালোবাসা এমন কেন হয়? লতা বিছানার বালিশ চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। প্রিয় রুমে ঢোকে তখন। লতাকে ওভাবে কাঁদতে দেখে থমকে যায়। কয়েক সেকেন্ড লতার দিকে তাকিয়ে থেকে দ্রুত লতার কাছাকাছি এসে বসে। প্রিয়কে পেয়ে লতার কষ্ট যেন আরও নড়ে উঠল। সে আছড়ে পড়ে প্রিয়র বুকে। প্রিয় দুহাতে আগলে নেয় লতাকে। নিজের বুকে শক্ত করে চেপে ধরে। লতা বিড়বিড় করে বলে, যে ভালোবাসা আমার কপালে ছিল না, সে ভালোবাসা আমার কাছে কেন এলো? ভালোবাসায় এত কষ্ট কেন প্রিয় ভাইয়া? ভালোবাসায় এত কষ্ট কেন? সামনের দেয়ালের একদম উঁচু মাথায় একটা টিকটিকি চুপচাপ রোহানকে দেখছে। রোহানও সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
কিরে ব্যাটা, জেলাস? আমার গার্লফ্রেন্ড আসতেছে আর তোর নাই এই জন্যে? না মামা না, জেলাস হলে তো চলে না। দোয়া করি তোরও একটা গার্লফ্রেন্ড হয়ে যাক দ্রুতই। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। রোহান মুচকি হেসে ঠোঁট জোড়া প্রশস্ত করে বলে, গার্লফ্রেন্ড কা নাম লিয়া ওর গার্লফ্রেন্ড হাজির হে। আহা, টিকটিকি টাকি বুঝল কে জানে, দৌড়ে একটা ছোট গর্তের ভেতর ঢুকে পড়ল। রোহান তখনও সেদিকেই চেয়ে থেকে হাসল। কলিং বেলটা আবার বাজে। রোহান জিভ কেটে ব্যস্ত গলায় বলল, আসছি আসছি। বলতে বলতে গিয়ে দরজাটা খুলে এবং খুলতেই একটা প্রশান্তির হাওয়ায় চারিপাশ ছেয়ে যায়। তার সামনে ঠিক ১৩টা দিন পর তার প্রাণ, তার হৃৎপিণ্ড, তার লতা দাঁড়িয়ে। রোহান নিজেকে সামলাতে পারে না। শক্ত অথচ কোমলভাবে লতাকে জড়িয়ে নিতে চায় বুকে। কিন্তু লতা একটু দূরে সরে যায়। মুখে টানা টানা হাসি এনে বলে, এত কিসের তারা রোহান? রোহান একটু অবাকই হয় যেন। যে মেয়েটা রোহানকে দেখলে কোনো না কোনো বাহানায় ছোট্ট কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে রোহানের বুকের মাঝে হামলে পড়ত, সে কিনা আজ এতদিন পর এসেও রোহানের থেকে দূরে। কি আজব! রোহান তার অবাক হওয়া মুখখানা দ্রুত স্বাভাবিক করে নেয়। মাথা দুলিয়ে বলল, ভেতরে আসো না। লতা ভেতরে ঢোকে। যেন অচেনা অজানা বাড়িটা এভাবেই এদিক ওদিক মুখ ঘুরিয়ে দেখতে লাগল। রোহান সেই দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে বলে, এমনভাবে কি দেখছ? যেন আগে কখনো এখানে আসনি। লতা আশপাশে চোখ বুলাতে বুলাতেই বলে, আর তো দেখতে পারবো না, তাই শেষবারের মতো দেখে নিচ্ছি। রোহান থমকায়। লতা দ্রুত জিভ কাটে। রোহানের দিকে তাকিয়ে আলগা হেসে বলে, মজা করতেছি বাব্বা। রোহানও হাসল। লতার কোমল গালে হাত ছুঁয়ে বলে, এখনই পাগলিই রয়ে গেলা। লতা কিছু বলল না। ধীরে ধীরে হেঁটে এসে বেকনিতে বসে। তার পিছু পিছু রোহানও আসে। লতার মুখোমুখি হয়ে বসে। লতা কতক্ষণ বেলকনি থেকে দূরে দৃষ্টি নিক্ষেপ করে। দূর ওই আকাশে ছেঁড়া ছেঁড়া তুলোর মতো মেঘ, কখনো স্থির, কখনো চলমান। যতক্ষণ লতা ওই মেঘেদের পানে তাকিয়ে থাকে, রোহানও ঠিক ততক্ষণই লতার দিকে তাকিয়ে থাকে। আজকের এই লতা তার ভীষণ অচেনা, অপরিচিতা। লতা নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর রোহানের দিকে ফিরে তাকায়। রোহান দায়সারাভাবে হেসে বলে, কি ব্যাপার লতা? কিছু বলছো না? সব ঠিক? লতা চুপচাপ মাথা নাড়ায়। রোহান জিজ্ঞেস করে, এতদিন কই ছিলা? কেন রাগ করেছিলা আমার উপর? সেদিন তোমাকে বকা দিয়েছিলাম অতিরিক্ত, তাই? রোহান উঠে এসে লতার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে অনুনয়ের সুরে বলে, সরি রানী। সেদিন একটা বিজনেস মিটিংয়ে আমার অনেক ঝামেলা হয়েছিল। মাথাটা প্রচুর গরম ছিল বুঝলে। তখন এসে তুমিও বিয়ে বিয়ে নিয়ে চিল্লাফাল্লা লাগিয়ে দিলা, মাথা ঠিক রাখতে পারেনি। তাই বকাঝকা করেছিলাম। সরি রানী। এই যে কান ধরতেছি, আর কখনো ওভাবে বকাঝকা করব না। রোহান কান চেপে ধরে দুহাতে। লতা একদৃষ্টিতে তাকিয়ে থাকে রোহানের দিকে। যেন রোহানের এই ভাবসাব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রোহান আবারও বলে, রানী, মাফ করে দাও না। তোমার রোহানটা অনেক পচা, তাই না? আচ্ছা তুমি তোমার ছোট ছোট হাতগুলা দিয়ে আমাকে মারো তো। মারো যত চাও মারো। তাও এভাবে রাগ করে থেকো না জান। রোহান লতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে আলতোভাবে থাপ্পড় মারতে শুরু করে।
লতা হাত সরিয়ে নেয়। ভেতর থেকে একদলা পাকানো কষ্ট ঠেলে উঠার চেষ্টা করছে। লতা বারবার ফাঁকা ঢোক গিলে কষ্টগুলো হজম করার চেষ্টা করছে। রোহান থেমে যায়। লতার দুগাল চেপে ধরে বলে, এই রানী, রানী কাঁদছ তুমি? লতা ছলছল চোখে এপাশ ওপাশ মাথা দুলায়। মুখে অস্ফুট স্বরে বলে, না। রোহান লতার মুখ নিজের দিকে শক্ত করে ধরে বলে, কি হইছে লতা? এই লতা, রানী কি হইছে বলো না। এই লতালতা। রোহান পাগলের মতো করে উঠে উৎকণ্ঠায়। লতা হুহু করে কেঁদে দেয়। জমানো কষ্টগুলো চোখের ধারা হয়ে ঝরে পড়ে। রোহান হতচকিত, উদ্গ্রীব হয়ে উঠে এবার। চেঁচানো গলায় বলতে লাগে, এই লতাই কি হইছে? কি হইছে তোমার? বলো না। কাঁদতে কাঁদতে লতার হিচকি উঠে যায়। গোঙানির শব্দে বলে, আমার বিয়ে হয়ে গেছে রোহান। রোহান ছিটকে দূরে সরে যায়। দাঁড়িয়ে স্তব্ধ হয়ে রয়। কানটা ঝনঝন করছে তার। কি বলল এটা লতা? লতা কাঁদতে কাঁদতে নিচের দিকে তাকায়। কামিজের একপাশ শক্ত করে খামচে ধরে বলল, আমার ফুপাতো ভাই প্রিয়র সাথে আমার বিয়ে হয়ে গেছে রোহান। আজকে আমার বিবাহিত জীবনের তৃতীয় দিন। রোহান স্তব্ধ, হতবিহব্বল, কিংকর্তব্যবিমূঢ়। কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মিনিট দুয়েক পার হয় এভাবেই। লতার কান্নার আওয়াজ কমে আসে। সে অশ্রুসিক্ত চোখে রোহানের দিকে তাকায়। রোহানের চোখ লালবর্ণ ধারণ করেছে। উত্তেজনায় হাত পা কাঁপছে থরথর করে। টান টান গলায় কোনোমতে বলল, আর ইউ জোকিং? লতা মিয়ে যাওয়া গলায় বলল, নো আম নট। ইটস ট্রু আম ম্যারিড। কথাটা শোনা মাত্রই রোহান ধপ করে ফ্লোরে বসে পড়ে। বুকের ভেতরে খঞ্জর দিয়ে কেউ একজন বারবার আঘাত করে যাচ্ছে। উফ, কি তীব্র ব্যথা! লতা দৌড়ে আসে রোহানের কাছাকাছি। হাঁটু গেড়ে বিনীত সুরে বলে, আমাকে মাফ করে দিও রোহান। তোমার ভালোবাসার মূল্য চুকাতে পারলাম না। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো। আমার বাবা মাকে ছেড়ে দাও। তাদের কোনো ক্ষতি করো না রোহান, প্লিজ। রোহান নিশ্চুপ। তার কথার ভাণ্ডারে কথা নেই। ভাষারা আজ নিস্তব্ধ। আচ্ছা, কোথাও কি কিছু পড়ছে? এত পোড়া পোড়া গন্ধ বইছে কোত্থেকে? লতা আবারও বলল, জানি না তোমাকে ভুলা সম্ভব কিনা। জানি না তোমাকে ছাড়া কি করে থাকব, কিভাবে চলব একা একা। মনে আছে, রাস্তায় হাঁটতে গেলে তোমার হাত ধরা ছাড়া রাস্তা পার হতে পারতাম না। মনে আছে, কেউ একটু বকলে তোমার বুক ভাসাতাম কাঁদতে কাঁদতে। মনে আছে, আমার দিন শুরুর কারণ ছিলে তুমি। আমার রাত ঢলত তোমারই সাথে। সেই তুমি আজ নেই। সেই তোমার থেকে আমি কত দূরে জীবন তো কারো জন্য থেমে থাকে না। আমারও থাকবে না। বহমান নদীর মতো জীবনও বইবে। শুধু একরাশ শূন্যতার সাথে জীবনটা কাটাতে হবে। রোহানের লাল চোখ আরও লাল হতে থাকে। লতা ওড়নার আঁচল মুখে গুজে বলল, আসি। লতা উঠতে নিতেই রোহান তার এক হাত চেপে ধরে। লতা রোহানের দিকে তাকায়। রোহান ভাঙা ভাঙা গলায় বলল, প্লিজ যেও না। কথাটায় কি যেন মেশানো ছিল। ঠিক বুকে গিয়ে কথাটা লাগে লতার। লতা হামলে পড়ে রোহানের বুকে। সমস্ত বাঁধন ছিঁড়ে রোহানের কাছেই চলে আসতে ইচ্ছে হচ্ছে। কিন্তু মায়ের কসম। লতা হাউমাউ করে কাঁদতে থাকে। কেউ যেন কলিজাটা টান দিচ্ছে ক্ষণে ক্ষণে। এত কেন কষ্ট? বাতাসে এত কিসের যন্ত্রণা?
একটা সময় বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। লতা রোহানকে আগলা করে নিজের থেকে। রোহান লতাকে ততই শক্ত করে নিজের বুকের মাঝে আঁকড়ে নিতে চায়। লতা ভাঙা ভাঙা ব্যথাতুর কণ্ঠে বলে, পাগলামি করো না রোহান, ছাড়ো আমায়। আমি এখন অন্য কারো স্ত্রী, আমাকে ছোঁয়াটাও পাপ। রোহান আগুন চোখে তাকায় লতার দিকে, এক ধাক্কায় লতাকে নিজের থেকে সরিয়ে ফেলে। লতা তাল সামলাতে না পেরে ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে যায়। রোহান বিদ্যুৎ গতিতে লতার দিকে ঝুঁকে লতার গাল দুটো এক হাতে চেপে ধরে বলে, তোমাকে ছোঁয়া আমার পাপ? আমার পাপ লতা? রোহান চেঁচায়, বলো পাপ আমার? লতা ভয় পায় কিছুটা, ভয়ার্ত গলায় বলে, রোহান লাগছে আমার। লাগুক, আমার যে বুকের মধ্যখানে লাগছে সেটা। সেটা কি লতা? লতা নিস্তব্ধ। রোহান লতাকে ছেড়ে উঠে দাঁড়ায়। গ্রিলে ঘুষি মেরে বলল, আমি তোমাদের বিয়ে মানি না। আমি তোমাকে ছাড়ছি না, কিছুতেই না। লতা উঠে এসে রোহানের পাশে দাঁড়ায়। কিছুক্ষণ রোহানের দিকে তাকিয়ে থেকে রোহানকে জড়িয়ে ধরে পেছনে থেকে, খুব শক্ত করে, খুব দৃঢ়ভাবে। রোহান ঈষৎ কাঁপল। লতা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমাকে ভালোবাসো? রোহান 2 সেকেন্ড সময় নিয়ে বলে, খুব। লতা রোহানকে নিজের দিকে ঘুরায়। রোহানের 2 গাল খুব কোমলভাবে চেপে ধরে। টলমল চোখে বলে, তাহলে আমাকে ভুলে যাও। আমার ফ্যামিলি এবং আমাকে ছেড়ে দাও। আমাকে সুখী হতে দাও রোহান। রোহান অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে লতার দিকে। এই সেই লতা, যে একটা সময় নিজে ফ্যামিলির বিরুদ্ধে এসে রোহানের সাথে সম্পর্ক এগিয়েছিল। লতা শেষবারের মতো রোহানকে জড়িয়ে ধরল। খুব কাছ থেকে শেষবারের মতো রোহানের হৃদস্পন্দন মাপল। তারপর মুখ তুলে বলে, আমি সুখী হব তো? রোহানের গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে লতার চোখের পাতায় পড়ে। রোহান কাঁপা কাঁপা ঠোঁটে বলে, হবা। রোহান হাসল। কি যন্ত্রণাময় এই হাসি। লতা কিছুক্ষণ রোহানের দিকে তাকিয়ে থেকে বলে, আসি, নিজের খেয়াল রেখো। আর এক মুহূর্ত দাঁড়ায় না লতা। এক বুক ভরা কষ্ট, একটা ভাঙা মন, আর চোখ ছাপানো জল নিয়ে বিদেয় নেয়। রোহান তখনও সেখানেই দাঁড়িয়ে। বুকের ভেতর কে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। কি নিদারুণ পোড়া গন্ধ, কি শোক বাতাসে। প্রলয়ঙ্কারী সেই লতা হারিয়ে গেল চোখের নিমিষেই। দূরে, বহুদূরে চোখ রাখে রোহান। যেন আকাশের বাহিরে তার দেখার চেষ্টা। কোথায় যেন একটা গান বেজে চলছে। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। কেমনে রাখবি তোর মন, কেমনে রাখবি তোর মন। আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। বাসায় ঢুকে ব্যাগটা ছুঁড়ে মারে বিছানার উপর। তারপর এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় লতা। লিয়া রুমেই ছিল। লতার এহেন কর্মকাণ্ডে হকচকিয়ে যায় সে। বাথরুমের দরজায় মৃদু আওয়াজ তুলতে তুলতে বলে, আপু রে, কি হইছে তোর আপু? লতার সারা শব্দ পাওয়া যায় না। লিয়া আরেকটু জোরে ডাকতে শুরু করে, এই আপু আপু রে, শুনতেছিস? আপু। এবার লতা ধমকে উঠে। ধরা গলায়, তেজি কণ্ঠে বলে, লিয়া একটু একা থাকতে দে প্লিজ। তোর পায়ে পড়ি যা এখান থেকে। লিয়া প্রত্যুত্তর করতে গিয়েও করল না। ভালোবাসা হারানোর কষ্টটা সেও বুঝতে পারে। কিছুক্ষণ চুপ থেকে হালকা গলায় লিয়া বলল, রোহান ভাইয়ার সাথে সব শেষ করে দিয়ে এসেছিস? প্রথম কিছুক্ষণ লতার উত্তর পাওয়া যায় না।
লিয়া কান খাড়া করে উত্তরে অপেক্ষা করতে থাকে। একটা চাপা গলায় লতা উত্তর দেয়, হুম। লিয়ার বুকে অজানা, অচেনা, অদ্ভুত একটা শান্তির রেশ বয়ে যায়। মেঘদলা পরিবেশে হঠাৎ করে একটা হলুদ পেলব রোদ মাথা নাড়া দিয়ে উঠলে প্রকৃতির মাঝে যে আনন্দ বয়ে যায়, লিয়ার মাঝেও একই আনন্দ দেখা দিল। লিয়া নিজেকে ধমকায়, মনে মনে নিজেকেই বকে চলে, লতা তোর বোন লিয়া, তোর আপন বোন। লিয়া কিছু বলতে যাবে তার আগেই একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। লিয়া দ্রুত পেছনে ঘুরে তাকিয়ে দেখে প্রিয় দাঁড়িয়ে, হাতে জ্বলন্ত সিগারেট। লিয়াকে উদ্দেশ্য করে বলল, ওকে কিছুক্ষণ একা থাকতে দে লিয়া, যা এখান থেকে। লিয়া মাথা নিচু করে অস্ফুট স্বরে বলে, জি ভাইয়া। তারপর ধিমি পায়ে বেরিয়ে যেতে নেয়। প্রিয় আওয়াজ তুলল আবার, দরজাটা ভেজিয়ে দিয়ে যা। লিয়া উত্তর দিল না। দরজা টেনে দ্রুত সটকে পড়ল রুমের সামনে থেকে। নিজের রুমে গিয়ে প্রথমেই কল লাগায় আফসানা চৌধুরীকে। আফসানা চৌধুরী ফোন ধরতেই লিয়া খুশি খুশি গলায় বলল, মা কাজ শেষ। আপু রোহানকে সব বলে দিয়েছে। যাক বাবা, আল্লাহর কাছে যে মানত করেছিলাম তা এবার পূরণ করতে হবে। লিয়া আর জানতে চাইল না সেই ব্যাপারে। আফসানাই বলল, লতা কই? বাথরুমে কাঁদছে হয়তো, ওকে একটু বুঝা। আর সামলে নিস, আবার কিছু করে না বসে। লিয়া আতকে উঠে বলল, ধুরো মা, কি যে বলো না। আমি ঠিক ম্যানেজ করে ফেলব আপুকে। ডোন্ট চিন্তা, ডু ফুর্তি। আফসানা হাসল, আসবি কবে বাড়ি? তোকে ছাড়া অনেক খালি খালি লাগে। আসবো মা, আসবো। আপুকে একটু বুঝিয়ে সুজিয়েই আসব। রাখছি এখন। আফসানা কিছু একটা বিড়বিড় করে ফোনের ভেতর থেকেই লিয়ার দিকে ফু মারে। মুখে বলল, আমার হাসি খুশি পরিবারটায় আর যেন কারো নজর না লাগে। লিয়া হাসল, তারপর কিছু না বলেই ফোন রেখে দিল। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল লিয়া। বুকে একটা অজানা শান্তি, বুক উঠানামার সময় উঠানামা করছে। মন যেন বারবার লিয়াকে শুধাচ্ছে, যা লিয়া, এবার তো রোহানকে নিজের করে নে। অপরদিকে আরেক মন লিয়াকে ধিক্কার জানিয়ে বলল, লিয়া, লতা তোর আপন বোন। এভাবে কি করে ভাবছিস তুই? লিয়া বিরক্ত বোধ করে নিজের মনের এই দুই রকমের কথা শুনে। স্বগতোক্তি করে বলল, ধুর, এসব মনের কথা শুনলে আমার চলবে না। একটা ঘুম দেওয়া দরকার। খুব ঘুম পাচ্ছে। অনবরত ফোনটা বেজেই চলেছে। রোহান ক্রুদ্ধ হয়ে ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে বেশ সুরেলা কণ্ঠে চৈতি উত্তর দিল, বাবাই তোমার কি মেজাজ খারাপ? এভাবে কথা বলছো যে? বলা চলে, সন্তানেরা সব জায়গায় কঠোর, শক্ত, দৃঢ় ভাব নিয়ে চললেও মায়ের সান্নিধ্যে এসে তারা হয়ে যায় মোমের মতন। একদম গলে যায়। কষ্টগুলো চোখের ধারা হয়ে ঝরে পড়ে। রোহানেরও হলো তাই। মায়ের সামনে কিসের কঠোরতা? হুহু করে কেঁদে ফেলে রোহান। চৈতি ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ়। কিছুক্ষণ সময় নিয়ে বলে, বাবাই। বাবাই কি হইছে তোমার? রোহান কাঁদতে কাঁদতেই বলল, মা আমার লতার বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে। ও সব শেষ করে দিল, আমার সাথে মাসবো শেষ করে দিল। কথাটা বসন্ত বাতাস এনে দিল চৈতির মনে। নিমিষেই ফ্যাকাশে মুখটা গমগম করে উঠল খুশিতে। নিজের আনন্দ ভাবখানা লুকিয়ে ব্যথাতুর কণ্ঠে চৈতি বলে, বাবাই আমার, প্লিজ স্টপ ক্রাইং।
যা হওয়ার ছিল তাই হয়েছে। আমি আগেই জানতাম এই মেয়েটা তোমায় ধোঁকা দিবে। তোমাকে কত বলেছিলাম ওর থেকে সরে আসতে। শুনো নি আমার কথা? রোহান হাঁসফাঁস করা গলায় বলল। সরি মাম, সরি। চৈতির ব্যথাতুর গলা স্নেহে পরিণত হয়। খুব কোমল গলায় সে বলল, বাড়ি আসো প্লিজ। আমার কাছে আসো বাবাই। মাম্মাম সব ঠিক করে দেবে। আসবো মা, আসবো বলেই ফোন রেখে দিল রোহান। চৈতি কয়েকবার বৃথা হ্যালো হ্যালো করে ফোন রেখে দেয়। ফোন রাখতেই রোহান মরা কান্নায় ভেঙে পড়ে। আবার কাঁদতে কাঁদতেই হেসে দেয়। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত ঘষে রোহান বলে, তোমাকে ভালোবাসি লতা, তাই তোমার সুখটাই চাই। কিন্তু তোমার সুখ হবে আমার সাথে, শুধুই আমার সাথে। শাওয়ার ছাড়ার সাথে সাথে এক সমান্তরাল জলের রাশি ঝুপ করে লতার সারা গা নিজের দখলে পুড়ে নিল। লতা শিউরে উঠল একটু, তারপর মুহূর্তেই স্থির হয়ে গেল। নির্দিষ্ট কোনো কিছুতেই চোখ রাখল না লতা। অনির্দিষ্ট কোনো এক পথে লতার শুষ্ক রুক্ষ মনটা নিমিষেই হারিয়ে গেল। কিভাবে পারলি তুই লতা? কি করে পারলি? কিভাবে তোর রোহানকে ছেড়ে চলে এলি তুই? জানিস না তোর কারণেই ওর পরিবারের থেকে কত আলাদা ও, কত দূরে ও। একদম একাই কদম শূন্য। ওই মানুষটাকে ছেড়ে চলে এলি যে, কি করে থাকবে এখন সে? তোর খেয়াল রাখার জন্য তোর পরিবার, তোর মা বাবা, তোর বোন, তোর বন্ধু বান্ধবী সব আছে সব। তার কে আছে? তুই ছাড়া তার কে ছিল? কিভাবে পারলি তুই লতা? কিভাবে পারলি? একটা গায়েবী কণ্ঠ লতাকে ধিক্কার জানাচ্ছিল প্রতিটা ক্ষণে ক্ষণে। লতা গুমিয়ে উঠে অস্ফুট স্বরে স্বগতোক্তি করল, কি করে পারলাম আমি? কি করে পারলাম? লতা আবারও হাউমাউ করে কেঁদে ফেলে। কামিজের কিছু অংশ ভাঁজ করে মুখের ভেতর গুজে দেয়, যাতে শব্দ বাহিরে না যায়। অথচ কান্না থামানোর কোনো প্রয়াসই লতার মাঝে দেখা যায় না। অনেকক্ষণ হয়ে গেল। লতার বের হওয়ার খবর নেই কোনো। প্রিয় শুয়ে শুয়ে গান শুনছিল। তার আছেই একটা সঙ্গী, এই গান, বাদ্য বাজনা। নিজের গিটারও আছে। তবে অনেকদিন ধরেই কোনো গান গাওয়া হয় না। লিয়া দরজার কাছে দাঁড়িয়ে উকি মেরে বলল, প্রিয় ভাইয়া। প্রিয় এক কানে হেডফোন দিয়ে গান শোনায়, আরেক কান খালি ছিল। সে লিয়ার ডাকে সাড়া দিতেই লিয়া আবার বলে, আপু। প্রিয় বাথরুমের দিকে ইশারা করে বোঝালো লতা এখনো বাথরুমে আছে। লিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপুর তো ঠান্ডা লেগে যাবে। প্রিয় কান থেকে হেডফোন খুলে ফেলে চোখ দিয়ে লিয়াকে আশ্বস্ত করে বলে, তুই যা, আমি দেখছি। লিয়া চলে যায়। প্রিয় গিয়ে বাথরুমের দরজার সামনে দাঁড়ায়। একবার ভাবে ডাকবে কিনা। ইতস্তত করলেও প্রিয় ডেকে ফেলে, লতালতা। লতা রোহানের স্মৃতির পাতায় ডুবেছিল, প্রথমে শুনতে পায় না। প্রিয় যখন আরেকটু জোরে ডেকে উঠে, তখন লতা শুনতে পায়। দ্রুত ঝর্ণা বন্ধ করে বলল, আসছি ভাইয়া। প্রিয় এসে বিছানায় বসে আবার কানে হেডফোন গুজে দেয়। একটা সাদা সুতির সেলোয়ার কামিজ পরে গুটি গুটি পায়ে লতা বের হয়। চুল থেকে টপটপ করে পানি ঝরছে। প্রিয়র সামনে হাত একত্র করে দাঁড়িয়ে লতা নিচু স্বরে বলে, ভাইয়া ডাকছিলে। প্রিয় ভ্রু উঁচিয়ে লতাকে আগাগোড়া দেখল। তারপর বলে, শীত পড়তে শুরু করেছে। এত সময় নিয়ে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে। আর তোর ঠান্ডা লাগলে মামা এসে আবার আমাকে ধরবে। তোর অসুখের জন্য আবার ওষুধ কেনা লাগবে।
মোট কথা আমার ক্ষতিই শুধু। সো তুই এরপর থেকে আর এত সময় ধরে গোসল করবি না, মনে থাকবে? লতা মাথা কাত করে বলল। জি। লতা জামা কাপড়গুলো বেকনিতে মেলে দিয়ে বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। রোহানকে কোনোভাবেই সরাতে পারছে না মাথা থেকে, কোনোভাবেই না। কতক্ষণ এভাবেই কেটে যায়। হঠাৎ চুলে কারো স্পর্শ অনুভব করতেই লতা পেছনে ঘুরে তাকায়। ড্যাবড্যাবে চোখ মেলে তাকায় প্রিয়র দিকে। প্রিয়র চোখমুখ ভরা বিরক্তি। সে একটু ধমকের গলাতেই বলল, এভাবে কি দেখিস? লতা কেঁপে উঠল ঈষৎ। কম্পমান গলায় বলল, তুমি আমার চুলে। প্রিয় মাঝপথে থামিয়ে দিল লতাকে। লতাকে ঘুরিয়ে দাঁড় করাই। গামছা দিয়ে চুলগুলো ডলতে ডলতে বলল, যেমনে টপটপ করে পানি পড়তাছে ঠান্ডা লাগবে তরসিউর, তাই মুইছা দিতে আইলাম। আবার ভাবিস না তোর উপর ক্রাশটাস খাইছি। লতা চমকালো, অবাক হল। বিস্মিত গলায় বলল, কখন বললাম যে তুমি আমার উপর ক্রাশ খাইছ? প্রিয় মুখ বাঁকিয়ে বলে, যেভাবে তাকিয়েছিলি তাই ভাবলাম। আবার এসব ভাবতাছস নাকি? লতা স্মিত হাসল। প্রিয়র চোখের আড়ালে চুলগুলো মুছে দিয়ে প্রিয় চলে যেতে নিলেই লতা ডেকে ওঠে। প্রিয় থামে। মুখে বিরক্তি নিয়ে পেছনে ঘুরে বলে, কি? লতা মুখে একটা একপেশে ভাব এনে বলল, এত জোরে জোরে চুল মুছতে নেই, চুলের ক্ষতি হয়। আস্তে আস্তে কোমলভাবে চুলের পানি মুছতে হয়। প্রিয় ভ্রু জোড়া কুঁচকে বলে, এসব আমারে কেন বলতেছিস? তুমি যদি আবার মুছো কখনো আমার চুল। তাই? প্রিয় একটু অবাক হয় লতার কথা শুনে। আর লতা নিজেই লজ্জা পায় নিজের কথায়। নিচের দিকে তাকিয়ে চুপ করে থাকে। 3 সেকেন্ড সময় নিয়ে প্রিয় গলা খাক করে ওঠে। গলায় রাগের ঝাঁঝ মিশিয়ে বলে, চুলের ক্ষতি হয় এটা দেখতেছে, আর আমার যে ক্ষতি হইল এই বিয়া কইরা এটা কেউ দেখল না, কারো চোখে বাজল না। যত সব ঢং। প্রিয় গজগজ করতে করতে রুমে ঢোকে। বিছানার উপর আধভেজা গামছাটা ছুঁড়ে মেরে বাহিরে চলে যায়। লতা নিস্তব্ধ। তার মাথার ভিতর সব ফাঁকা। কি হলো ঘটনাটা? সূর্যি মামা টাটা বায় বায়। রাত ঢলে পড়ছে ধীরে ধীরে। স্লো মোশনে সেই যে সকালে এই ফ্ল্যাটে এসেছে, আর যায়নি এখান থেকে রোহান। তাই মাশফিকও এখানে এসেছে। এসে একটা বিধ্বস্ত অবস্থায় পায় রোহানকে। কোনোমতে বুঝিয়ে সামলে নেয় তাকে। রকিং চেয়ারে দোল খাচ্ছে রোহান। রুমটা অন্ধকার। দিনের শেষ আলোয় ম্লান আলোকিত চারিপাশ। হঠাৎ লাইট জ্বলতেই রোহান চোখ খুলে। দরজার কাছে মাশফিক দাঁড়িয়ে। হাতে একটা ট্রে। মাশফিক বিনয়ের সুরে বলে, স্যার, সকাল থেকে কিচ্ছু খাননি, প্লিজ খেয়ে নিন কিছু। বেশ গম্ভীর গলায় রোহান বলে, ভালো লাগছে না মাশফিক, খাবো না। মাশফিক নাছোড়বান্দা। সে কিছুতেই তার স্যারকে এভাবে না খেয়ে থাকতে দিবে না। মাশফিক রুমে ঢুকে অনুনয়ের সুরে বলল, প্লিজ স্যার, আই বেগ ইউ। যদি আমাকে আপনার কিছু ভেবে থাকেন তবে প্লিজ খেয়ে নিন, প্লিজ। রোহান কিছুক্ষণ নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল মাশফিকের দিকে। তারপর বলল, ঠিক আছে, রাখো খাবারটা। মাশফিক খুশিতে হৈ হৈ করে উঠল। খুব যত্নের সাথে সার্ভ করল খাবারগুলো। রোহান একটা শব্দও করল না, চুপচাপ খেয়ে নিল।
তারপর হাত টিস্যুতে মুছতে মুছতে জরুরি গলায় মাশফিককে উদ্দেশ্য করে বলে, আমার আপন কোনো ভাই নেই, তুমিই ভাইয়ের মতো। ভাই হিসেবে একটা কাজ করতে বললে মরবে মাশফিল? মাশফিক হাসল। কি যে বলেন না স্যার, আপনি হুকুম করুন, সাথে সাথে তা হাসিল হয়ে যাবে। রোহান সিরিয়াস মুডে মাশফিকের দিকে তাকায়, বলে, একটা মার্ডার করতে হবে। মাশফিক আতকে উঠল ভয়। এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা, কেউ দেখছে কিনা তাদের। তারপর গলার স্বর নিচু থেকে নিচুতর করে বলল, এটা কি বললেন স্যার? যা শুনলে, একটা মার্ডার করতে হবে। রাস্তা দিয়ে একজন রাস্তা পার হবে এবং তখনই একটা গাড়ি এসে তাকে গাড়ি চাপা দিয়ে পার্মানেন্টলি ভাবে উপরে পাঠিয়ে দিবে। পারবে না এমন কাউকে খুঁজে বের করতে? রোহানের গলা স্বাভাবিক, যেন এখানে কোনো খুনের কথা না, একটা বিজনেস প্ল্যানিং হচ্ছে। মাশফিক কিছু ভাবছিল। রোহান আবার বলল, প্লিজ মাশফিক। মাশফিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি খুঁজে দেখছি। আসি স্যার। মাশফিক চলে যায়। রোহান পায়ের উপর পা তুলে বসে। ঠোঁটে তার পৈশাচিক হাসি। গমগম গলায় স্বগতোক্তি করল, জীবন পথে যে ছুটে যায় সে কখনো আমার ছিল না, আর যেটা আমার সেটাকে কখনো হারাতে দিব না, কখনো না। সকালবেলা ঘুম ভাঙতেই লতা চমকে যায়। তার একপাশে প্রিয়, আরেক পাশে লিয়া, দুজনেই একদম সাজগোজ করা। লতা হাই তুলতে তুলতে বলে, কি ব্যাপার, এভাবে কি দেখতেছ তোমরা? প্রিয় ভ্রু উঁচিয়ে লিয়াকে বলল, তুই বলবি নাকি আমি বলবো? লতা উঠে বসে কপাল কুঁচকে বলে, কিসের কথা? লিয়া লতার গাল দুটো টেনে দিয়ে বলল, ঘুরতে যাওয়ার কথা। দ্রুত তৈরি হয়ে নাও। তোমার শাশুড়ি আম্মা, আমাদের ফুপ্পি রিসেপশন করেছে তোমার আর ভাইয়ার। আমরা সেখানেই যাচ্ছি। লতা অবাক হয়, বিস্মিত গলায় বলে, রিসেপশন? অথচ জানালই না। সারপ্রাইজ ছিল। এবার তৈরি হয়ে আয়, আমরা নিচে গাড়িতে ওয়েট করছি। প্রিয় বের হয়ে যায় রুম থেকে। লিয়া বের হতে নিয়ে আবার ফিরে আসে, বলে, এত সাজতেন হবে না, তোকে ওখানেই সাজানোর জন্য লোক আছে। তুই জাস্ট সিম্পলি ফ্রেশ হয়ে আয়, আমি ওয়েট করতে পারবো না। লিয়া চলে যেতে নেয়। লতা লিয়ার এক হাত চেপে ধরে বলে, শোন, তুই আর প্রিয় ভাইয়া চলে যা, আমি ধীরে সুস্থে আসতেছি। আরেকজন ড্রাইভার আছে না, তাকে অ্যাড্রেস বলে যা। লিয়া একটু ভেবে বলল, পাক্কা আসতে পারবি একলা? হুম। আর একা কই? ড্রাইভার আছে না? লিয়া হেসে বলল, ওকে আমরা চলে যাই। ফুপ্পিরা আগেই চলে গেছে, আমি ড্রাইভারকে বলে যাচ্ছি, সে তোকে নিয়ে আসবে। বাই আপনি। লিয়া খুশিতে ডগমগ, আনন্দে আটখানা হয়ে চলে যায়। লতা একটু হাসল, শুকনো হাসি। এই সবার খুশিতেই এখন তার খুশি। তারপর ফ্রেশ হতে চলে যায়। নর্মাল সেলোয়ার কামিজ পরে লতা রওনা হয় রিসেপশনের জন্য। যেতে 30 মিনিটের মতন লাগবে। লতার কানে হেডফোন। তুম বিন জিয়া যায় ক্যাসে গান বাজতেছে, কিন্তু লতার সেদিকে মনোযোগ নেই। তার মন প্রাণ এখনো রোহানের কাছেই পড়ে আছে। হঠাৎ একটা দুর্ঘটনা। সামনে থেকে মুখোমুখিভাবে একটা বড় ট্রাক ধাক্কা দেয় গাড়িটাকে। লতাদের গাড়িটা উল্টে যায় চোখের পলকে। চলবে।